যৌন যেটা বলা হচ্ছে যে ধর্ষণের, দেখুন এখানে কিন্তু কনজুগাল বা সম্মতিতে সেক্সুয়াল একটা সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু প্রাথমিক রিপোর্টে ডাক্তাররা বলছেন বা অনুমান করছেন। তার কারণ ধর্ষণ হতে গেলে প্রথমত যে যিনি ধর্ষণ করছেন এবং যিনি ধর্ষিতা হচ্ছেন, তো সেই ধর্ষকের কিন্তু পিউবিক হেয়ার্স বলুন বা সিমেন্স বলুন ইত্যাদি কিন্তু তার লোয়ার পোর্শনে পাওয়ার কথা। সেখানে সিমেন্ট পাওয়া গেল, কিন্তু সেটা ধনঞ্জয় চ্যাটার্জির কিনা সেটা মিলিয়ে দেখা হলো না। এবং তার থেকেও বড় কথা, কি ওটা এখনো মেলানো হয়নি? মেলানো হয়নি। কি বলছেন? এই আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের বিচার ব্যবস্থা। একটা শুনেছিল অসিফিকেশন টেস্ট হয়েছিল, যে ওই বুকের লোম দিয়ে বোধহয় ধনঞ্জয়ের বুকের লোমটা বোধহয় মিলিয়ে অসিফিকেশন টেস্ট। না, এটা আবার আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো মেলানো হয়নি। এবং সেই পিউবিক হেয়ার বা সেই সিমেন্টটা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কিনা সেটা যদি প্রপার ওয়েতে যাচাই হতো, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। ধনঞ্জয়ের ফাঁসির পুনর্বিচার মঞ্চ বলে একটি মঞ্চ তৈরি হয়েছে। আমি দেখাবো ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার, এই যে একটা মঞ্চ তৈরি হয়েছে, এবং সেই মঞ্চে যিনি রয়েছেন তিনি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, তিনি কনভেনার। এবং তার কাছ থেকে আমরা শুনে নেব যে কি পরিস্থিতি এই মুহূর্তে। তারা তো আবার নতুন করে এটাকে উত্থাপন করবার চেষ্টা করছেন। বলছি চন্দ্রচূড় বাবু, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখুন, যে কোনো একটা বিচার প্রক্রিয়া সেটা ডিপেন্ড করে মূলত, একটা হচ্ছে জনতার আদালত, আর আরেকটা হচ্ছে যেটা আইনি প্রক্রিয়া। তো আমরা প্রত্যেকেই জানি ধনঞ্জয় বাবুর যখন ফাঁসি হয়, তো আবারও আমি এখানে উল্লেখ করছি যে এটা ফাঁসিটা কিন্তু অত্যন্ত অন্যায় করা হয়েছে। তার কারণ আমার হাতে আজকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই 90 সাল থেকে যখন এই ঘটনা ঘটে থেকে 2004 সাল পর্যন্ত প্রায় সমস্ত আইনগত তথ্য প্রমাণ এই মুহূর্তে আদালতের যে প্রমাণ আমাদের কিন্তু সংগঠনের হাতে রয়েছে। তো আমরা সম্পূর্ণ সেটা পর্যালোচনা করে দেখেছি। আমাদের অধ্যয়ন বলছে, আমাদের এই বিষয়ে বিভিন্ন আইনজ্ঞদের আমরা পরামর্শ নিয়েছি। ধনঞ্জয় চট্টোপাধ্যায় আসলে কিন্তু অপরাধী ছিলেন না। সে কি? মূলত মূল অপরাধীকে আড়াল করার জন্য বলির পাঁঠা করা হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়। মূল অপরাধী তাহলে কে? দেখুন, এখানে সম্ভবত এটা আমি এখনই বলতে পারছি না, কিন্তু মোটামুটি যা এভিডেন্স বলছে এটা কিন্তু একটা অনার কিলিং এর কেস। মানে অনার কিলিং মানে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে এখানে ফাঁসানো হয়েছে। আসলে ঘটনাটা এরকম হয়েছিল যে, দেখুন, হেতাল পারেখ যখন খুন হন ওনার বয়স কিন্তু মোটেই 14 বছর ছিল না, ওনার বয়স ছিল 18 বছর। এবং ওনার নিজের স্বেচ্ছাতেই ওনার এক বয়ফ্রেন্ডের সাথে সম্ভবত তার কিন্তু একটা যৌন সংসর্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাটাতে এই বিষয়টা মেনে নিতে পারেননি ওনার বাবা মা। এবং মূলত যে সময়ে হেতাল পারেখ খুন হচ্ছেন সেই সময় ওনার মা কিন্তু প্রেজেন্ট ঘরে। তো ফলে যদি দুজন ব্যক্তি থাকেন ঘরে একটি নির্দিষ্ট সময়, আপনি কি করে বলছেন যে হেতাল পারেখ খুনের সময় তার মা বাড়িতে ছিল? তার আমরা তো শুনেছি তার মা ভবানীপুরে কোনো একটা কাজে গেছিল। হেতাল পারেখের বডি পরবর্তীকালে, আবারও বলছি সমস্ত তথ্য আমাদের হাতে আছে, যখন পোস্টমর্টম করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমাদের যে মানুষ মারা যাওয়ার পরে যে রাইগার মর্টিস প্রসেস থাকে, তো সেই যে সময়কাল, অর্থাৎ তার স্টমাকে হজম না হওয়া খাবারের যে পরিমাণ, সেটাকে কিন্তু বৈজ্ঞানিকভাবে এবং ডাক্তারি ভাষায় আমি বলছি যে পোস্টমর্টমের সময় নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সময় উনি খুন হয়েছেন বা ধর্ষিতা হয়েছেন বলা হচ্ছে, আসলে কিন্তু তার খুনের সময়টা তার বেশ খানিকটা আগে, যে সময় ওনার মার কিন্তু প্রেজেন্ট থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তা দুজন মানুষ একসাথে ঘরে রয়েছে, একজন খুন হয়ে গেল, তো সঙ্গত কারণেই তো বোঝাই যাচ্ছে যে খুনটা কে করছে। মা প্রেজেন্ট ছিল, খুন করলো কে? আবারও বলছি, অনার কিলিং যা হয় সেটা হচ্ছে যে কোনোভাবেই ওরা মেনে নিতে পারেনি যে হেতাল পারেখের সাথে তাদের আপত্তি থাকা সত্ত্বেও অন্য কোনো তার কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে বা কিছু। এবং এটা একটা মুভিতেও দেখানো হয়েছে, অরিন্দম শীলের সেই মুভি। মুভি একটা গল্প, ওটা ছেড়ে দিলাম। কিন্তু একটা জিনিস, অনার কিলিং, এটা কিন্তু বিভিন্নভাবে উঠে আসছে অনার কিলিং এর গল্প। এবং সে সময় একটা জিনিস যেটা জানা হচ্ছিল, আমরা জেনেছিলাম যে ধনঞ্জয়কে যখন নিয়ে আসে, ধনঞ্জয়কে নাকি একটা ঘড়ি চুরি করার অপরাধে তাকে বাঁকুড়ার ছাতমার কলুডিহির গ্রামের বাড়ি থেকে আনা হয়েছিল, আমরা যতটুকু জেনেছিলাম। সেটা যদি কতটুকু বলেন, আপনার কাছে সব কাগজপত্র আছে? এই মুহূর্তে যেহেতু কাগজপত্র রয়েছে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, প্রথম যখন এফআইআর করা হচ্ছে বা কমপ্লেন করা হচ্ছে, সেখানে ঘড়ি চুরির কোনো উল্লেখ ছিল না। সেটা করলো কে? তারপরে তাদের ফ্যামিলির কনসেন্ট নিয়ে সেই সময় ভবানীপুর থানার যারা দায়িত্বে ছিলেন ইনভেস্টিগেশনে, তারা ঠিক 4 দিন পরে, আবারও বলছি আগেন আই রিপিট, 4 দিন পরে ঘড়িটা চুরি গেছে বা খোয়া গেছে সেটা কিন্তু সংযোজন করা হলো এই অভিযোগপত্রের সাথে। আচ্ছা, এবার দেখা গেল মজার ঘটনা, একটা ঘড়ি চুরি হয়েছে এবং সেই ঘড়িটা রিকভার করা হলো। শুধু ঘড়ি নয়, একটা জামা,
রিকভার করা হয়েছিল ধনঞ্জয়ের বাড়ি থেকে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, পৃথিবীতে এমন কোনো বোকা অপরাধী আছে যে খুন করছে, ধর্ষণ করছে, যে ঘড়িটা সেখান থেকে চুরি করছে বা যে জামাটা পরে সে অপরাধ করছে সেটা সযত্নে তুলে রাখছে তার নিজের বাড়িতে, যে কবে পুলিশ এসে সেটা রিকভার করবে? এটা হাস্যকর। এবং এই যে ঘড়িটা যেটা চুরি হয়েছিল বলে পারেখ পরিবার তারা কমপ্লেন করলো, তো তাদের যে ঘড়ির মডেল আর ধনঞ্জয়ের বাড়িতে যে ঘড়িটা পাওয়া গেল, দুটোর কিন্তু মডেল নাম্বার মিলিয়ে দেখা হলো না। অর্থাৎ এটার প্রমাণ কোথায় পেলেন দুটো আলাদা মডেল? তার কারণ হচ্ছে ওখানে যখন তথ্য প্রমাণ লেখা হচ্ছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে বয়ানে যে ঘড়িটা রিকভার করা হয়েছে রিকো ঘড়ি, আর ধনঞ্জয় বাবুর বাড়িতে যে ঘড়িটা পাওয়া গিয়েছে, দুটো ঘড়ি সম্ভবত এক। এই সম্ভবত কথার অর্থ কি? আর দ্বিতীয় হচ্ছে যে সম্ভবত এক কি এক নয়, দুটোর মডেল নাম্বার। একটা জিনিস যখন দামি জিনিস কেনা হয়, কোনো একটি বিশেষ দোকান থেকে কেনা হয়, তার একটি নির্দিষ্ট মডেল নাম্বার থাকে, তার চালান নাম্বার থাকে, সে কত টাকায় কিনছে সেই রসিদটা পর্যন্ত থাকে। একটা গলার চেনও কিন্তু সেই সময় তারা দাবি করেছিল যে সেটা নাকি ধনঞ্জয় চুরি করেছে। সেই চেনটা কার? না, সেই চেনটা হচ্ছে ওখানকার সেই সময়ের, ধনঞ্জয়ের নয়, একজন লিফটম্যান, সম্ভবত তার নাম, আমি নামটা বলতে চাইছি না প্রকৃত নাম, কারণ এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, রামলাল বা ইত্যাদি একটা নাম দেয়া হয়। তো সে দাবি করে যে ওই চেনটা আমার। তাহলে কি দাঁড়ালো, যে যখন হেতাল পারেখ খুন হচ্ছেন, ধর্ষণের অভিযোগ করা হচ্ছে, তখন যে গলার চেনটা পাওয়া যাচ্ছে সেটা ধনঞ্জয়ের নয়, সেটা হচ্ছে রামলালের। রামলাল বলছে সে নাকি ধনঞ্জয়কে এটা পড়তে দিয়েছিল। মানে অভিযোগকারীর অভিযোগ হচ্ছে খুন করে যাওয়া, সঙ্গে তার বাড়ি থেকে চুরি করা, এর সঙ্গে আবার রামলাল মানে লিফটম্যানের কি যোগ এলো? সেটাই তো, সেটা আপনি ভাবুন, আজকে যদি এই লিফটম্যান, তখন উনি বললেন যে না এই চেনটা আমি ধনঞ্জয়কে পড়তে দিয়েছিলাম, আজকে উনি যদি বলতেন যে না এই চেনটা আমি ধনঞ্জয়কে নয়, আমি একজন ইলেকট্রিশিয়ানকে পড়তে দিয়েছিলাম বা একজন রাজমিস্ত্রিকে পড়তে দিয়েছিলাম, ইন্টারেস্টিং, বা হেতাল পারেখের মাকে পড়তে দিয়েছিলাম, তাহলে কি হেতাল পারেখের মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে ধনঞ্জয় কিংবা কোনোভাবে? তো এইটা হাস্যকর। এবং সেখানে বলছে যে আমি ধনঞ্জয়কে মাঝখানে পড়তে দিয়েছিলাম এবং এটা মনে হচ্ছে সেই চেনটাই। সেই চেনের আমি আপনাদেরকে তথ্য প্রমাণ দেখাতে পারি। একটা জায়গায় ইনভেস্টিগেশনে লেখা হচ্ছে চেনটার লেন্থ হচ্ছে 22 ইঞ্চি, আরেকটা জায়গায় লেখা হচ্ছে চেনটার লেন্থ হচ্ছে 18 ইঞ্চি। তো এই যে একটা দেখুন, আজকে ধনঞ্জয় বাবুর ফাঁসি হয়েছে, লেখাটা কি গ্রীষ্মকাল আর পরের লেখাটা কি শীতকালে কমে যাবে? এইরকম ভাবে মেটালার্জির যে সিস্টেম, সেখানে বলে যে ধাতব বস্তু এইরকম ভাবে দৈর্ঘ্য প্রস্থ, তাও এতটা মাত্রায় হয় কিনা এটা হাস্যকর, মানে এটা হতে পারে না। আসলে একজনকে বলির পাঁঠা করতে হতো। এবং আসলে ওনার ফাঁসিটা কেন হয়েছে জানেন? আবারও বলছি, রাজনৈতিক চাপ। আদালতের বাইরেও না একটা আদালত ব্যবস্থা করা হয়েছিল, একটা বিচার ব্যবস্থা করা হয়েছিল জন আন্দোলনের নামে। তার কারণ হচ্ছে যে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসিতে ঝোলাতে পারলে তাহলে আসল যে অপরাধী, আবারও বলছি কেন আসল অপরাধী, ধরুন একজন, আজকে তো আমরা দেখছি নির্যাতিতার তার বাবা মা, দেখুন কে খুন করেছে আমরা জানি না, কিন্তু তাদের যে অপেক্ষা যে কবে, এবং সেটা কিন্তু শুধুমাত্র ডক্টর তিলোত্তমা নয়, সারা বিশ্ববাসী, সারা ভারতবাসী, সারা পশ্চিমবঙ্গবাসীর এক্সপেকটেশন যে কবে সেই নামটা সামনে আসবে। অথচ এখানে দেখা গেল যখন ইনসিডেন্টটা ঘটলো হেতাল পারেখের এই মৃত্যুর ইনভেস্টিগেশনের সময় তার মা বাবা, বিশেষ করে মা, তারা যখন আদালত থেকে তাদেরকে সময় দেওয়া হয়েছে, ডাকা হয়েছে, তারা প্রথম দিকে যায়নি পর্যন্ত। এবং তার ছেলে এবং মেয়ের বোর্ড এক্সাম ছিল, সেই সমস্ত কিছু বন্ধ করে ঠিক 2 মাসের মাথায় তারা সমস্ত কিছু, এবং তাদের যথেষ্ট বনেদিকে চলে যায়, একদম তারা গুজরাটে চলে যায়, এবং তাদের রীতিমতো একটা বনেদি ব্যবসা ছিল, সেটা হচ্ছে সোনার উপর গয়নার ব্যবসা। তারা লসে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে চলে গেল। তারা অপেক্ষা করলো না কেন যে তার মেয়েকে যে খুন করেছে, ধর্ষণ করেছে, তার নামটা সামনে আসুক? আচ্ছা, আরেকটা জিনিস, আপনি তো মেডিকেল রিপোর্টটা দেখেছেন সেই সময়, হ্যাঁ, মেডিকেল রিপোর্টে কি আছে? মেডিকেল রিপোর্টে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখনো পর্যন্ত লেখা আছে যে তাকে খুন করা হয়েছে, হ্যাঁ, এবং তার ইনজুরির যে রিপোর্ট রয়েছে তাকে 22টা আঘাত করা হয়েছে, 22টা। কিন্তু অদ্ভুত ব্যাপার, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ধর্ষণ বোধহয় এরকম হয়নি, বা ধর্ষণ তো আসলে নয়, সেই জন্যই আঘাত কোথায় কোথায় ছিল দেখাচ্ছে। এই 22টার মধ্যে কিন্তু 20টা আঘাত হয়েছে ফেসিয়াল পোর্শনে, মানে মাথা থেকে মুখের মধ্যে, আর এখানে কলার বোনে খানিকটা, আর বুকের থেকে খানিকটা উপরে, লোয়ার পোর্শনে কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। এবং যে ছুরিটা দিয়ে তাকে আঘাত করা হয়েছে সেই ছুরিটা পাওয়া যায়নি। একটি রক্তমাখা রুমাল পাওয়া গিয়েছিল, তার মানে ধরে নেওয়া যেতে পারে যে ওখানে হেতাল পারেখ তাকে খুন করা হয়েছে, এবং সেই যে রুমালটা, তাতে নিশ্চয়ই যে খুনি তার হাতের ছাপ থাকতে পারে, ফিঙ্গারপ্রিন্ট। পরবর্তীকালে দেখা গেল সেই রক্তমাখা যে রুমালটা, সেটা ভেজা অবস্থায় পাওয়া গেল, তার মানে কেউ ধুয়ে দিয়েছে।
এবং তার থেকেও যেটা বড় ঘটনা, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ডাক্তারি যে রিপোর্ট সেখানে লেখা থাকছে নো কমেন্টস। আর যৌন যেটা বলা হচ্ছে যে ধর্ষণ। ধর্ষণের, দেখুন এখানে কিন্তু কনজুগাল বা সম্মতিতে সেক্সুয়াল একটা সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু প্রাথমিক রিপোর্টে ডাক্তাররা বলছেন বা অনুমান করছেন। তার কারণ ধর্ষণ হতে গেলে প্রথমত যে যিনি ধর্ষণ করছেন এবং যিনি ধর্ষিতা হচ্ছেন, তো সেই ধর্ষকের কিন্তু পিউবিক হেয়ার্স বলুন বা সিমেন্স বলুন ইত্যাদি কিন্তু তার লোয়ার পোর্শনে পাওয়ার কথা। সেখানে সিমেন্ট পাওয়া গেল, কিন্তু সেটা ধনঞ্জয় চ্যাটার্জির কিনা সেটা মিলিয়ে দেখা হলো না। এবং তার থেকেও বড় কথা, সে কি ওটা এখনো মেলানো হয়নি? না, ওটা মেলানো হয়নি। কি বলছেন? এই আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের বিচার ব্যবস্থা। একটা শুনেছিল অসিফিকেশন টেস্ট হয়েছিল, যে ওই বুকের লোম দিয়ে বোধহয় ধনঞ্জয়ের বুকের লোমটা বোধহয় মিলিয়ে অসিফিকেশন টেস্ট। না, এটা আবার আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো মেলানো হয়নি। এবং সেই পিউবিক হেয়ার বা সেই সিমেন্টটা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কিনা সেটা যদি প্রপার ওয়েতে যাচাই হতো, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। কিন্তু সেটা যাচাই করা যাবে না, তার কারণ ধনঞ্জয়ের মতো কাউকে, একজন গরিব পুরোহিত ঘরের সন্তানকে ফাঁসাতে হবে। তো সেই জন্য কি হলো, সেই এই যে এটা যে টেস্ট হলো না, দেখুন এখানে কিন্তু যদি ধর্ষণ হয়ে থাকতো তাহলে ভেবে দেখুন, আমি ক্যামেরার সামনে বলতে চাইছি না কিন্তু বলতে বাধ্য হচ্ছি, যে একজন মেয়ে বা মহিলা, একজন যুবতী, সে যে ইনার গার্মেন্টস পরছে অর্থাৎ যে তার প্যান্টি, তো সেখানে সে রক্তের ছাপ, সেই রক্তের ছাপটা কি ছাপ, সেটা হচ্ছে যে তার হাইমেন রাপচার হলে, অর্থাৎ তার ইচ্ছেতেই যদি কারোর সাথে যৌন সংসর্গ হয়ে থাকে, তাহলে তারপরে তো সে আবার বাড়ি ফিরেছে, বাড়ি যখন ফিরেছে সে তার নিজের অন্তর্বাস এবং সমস্ত পোশাকটা পরেছে, এই অন্তর্বাসটা সম্ভবত, এবং সেখানে ব্লাড স্পট দেখে ফেলে সম্ভবত হেতালের মা, এবং তার জন্য কিন্তু তাকে খুন হতে হয়েছে। তার কারণ আজ পর্যন্ত পৃথিবীতে এরকম হয় নাকি যে একজন ধর্ষণ করলো এবং ধর্ষণ করার পরে তাকে আবার, মানে যাকে ধর্ষণ করছে, যাকে খুন করছে, তাকে আবার পোশাকটা পরিয়ে দিচ্ছে, অন্তর্বাস পরিয়ে দিচ্ছে, এরকম হয় নাকি পৃথিবীতে কোনোদিন? আর যে ধর্ষণ করছে সে ওপর থেকে সিঁড়ি থেকে নেমে আসছে, প্রত্যেকের প্রত্যক্ষদর্শীরা বলছে তার চেহারাতে কোনো পরিবর্তন ছিল না, তার জামাতে বা তার পোশাকে কোথাও কোনো রকম কোনো কিছু, যে কোনো ধস্তাধস্তির প্রমাণ বা কোনো ব্লাড স্পট, কোনো কিছু ছিল না, কোনো কিছু নেই। তারপরেও, এবং ধনঞ্জয় বাবু, আমাদের চোখে জল এসে যায়, ওনার লাস্ট ইন্টারভিউতে উনি বলছেন যে ওনাকে নাকি বলা হয়েছিল যে তোমাকে যেহেতু ইনভেস্টিগেশন হবে, পুলিশ পরীক্ষা নিরীক্ষা করবে, জিজ্ঞাসাবাদ করবে, সেই জন্য তুমি একটা ভালো জামা নিয়ে যাও, ওই জামাটা পরেই তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জামাটা তার বাড়ি থেকে নাকি আনা হয়, যেটা নাকি উনি পেয়েছিলেন ওনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে। পরবর্তীকালে বলা হয় যে এই সেই জামা, এটা আমরা রিকভার করেছি এবং এখানে আমরা মিলিয়ে দেখেছি এটা পরেই নাকি ধনঞ্জয় ধর্ষণ এবং খুন করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্থাৎ ওনার কাছ থেকে যতটুকু জানলাম, অনার কিলিং এর গল্প, আর এটা যদি সত্যি হয় তাহলে তো বলা যায় সেই মহারাজা নন্দকুমারের মতো আবার একটা জুডিশিয়াল মার্ডার হয়েছে। কি বলবেন? অবশ্যই জুডিশিয়াল মার্ডার তো বলবোই, এবং আবারও বলছি, কোনো খুন, কোনো ধর্ষণ, দুটো অপরাধের মধ্যে কিন্তু কখনো তুলনা করা যায় না, করা উচিত নয়, কারণ এটাও ঠিক না, ওটাও ঠিক না, কোনো অপরাধের তুলনা হয় না। কিন্তু তবুও যদি হয়, আজকে ডক্টর তিলোত্তমা, ভেবে দেখুন এখানে ইনজাস্টিস হয়েছে, একজন খুন হলেন, একটা বিরাট গর্হিত অপরাধ, এই মানবতার লজ্জা, কে খুন হলেন? না, ডক্টর তিলোত্তমা খুন হলেন, ওনার এবং ওনার পরিবারের সাথে ইনজাস্টিস হলো। কিন্তু যদি, আবারও বলছি তুলনা হয় না, কিন্তু যদি কেউ জোর করে তুলনা টানে, এখানে কিন্তু তার থেকে 3 গুণ অপরাধ হয়েছে। কেন না, তার কারণ এখানে যেমন ডক্টর তিলোত্তমা, ওখানেও কিন্তু খুন হয়েছেন হেতাল পারেখ, কিন্তু কার দ্বারা খুন হয়েছেন? এভিডেন্স বলছে অনার কিলিং, তার পরিবারের সদস্যর হাতে খুন হয়েছে। তাহলে ডক্টর তিলোত্তমার মতোই কিন্তু হেতাল পারেখ এখনো পর্যন্ত জাস্টিস পাননি, তার কারণ তাকে বিচার দেওয়ার নামে আসলে যাকে ঝোলানো হয়েছে তিনি তো প্রকৃত অপরাধীই নন। ঠিক। তো ফলে হেতাল পারেখ, আজকে হিন্দু ধর্মশাস্ত্র আমরা যদি বিশ্বাস করি, তাহলে একটি আত্মা, সে যখন দেখতে পাচ্ছে একটা ব্যাগ চুরি, ধরুন আজকে আপনার কেউ একটা কোনো জিনিস চুরি করলো, আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে পুলিশ বা প্রশাসন বা বিচার ব্যবস্থা যে অপরাধী তাকে না দিয়ে একজন নিরপরাধ ব্যক্তিকে পানিশমেন্ট দিচ্ছে, আপনিও মন থেকে দুঃখ পাবেন। কিন্তু এখানে তো খুনের মতো একটা ঘটনা ঘটে গেল, মানে কি দাঁড়ালো, মানে যে ধনঞ্জয় চ্যাটার্জি তিনি অপরাধ করেননি, তা সত্ত্বেও ওনাকে ফাঁসিতে ঝোলানো হলো, এই অথচ যিনি আসলে অপরাধী তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। তার মানে শুধুমাত্র ধনঞ্জয়ের আত্মা নয়, হেতাল পারেখের আত্মাও কিন্তু আজ পর্যন্ত জাস্টিস পায়নি, এবং আরো একজন ব্যক্তির সাথে অন্যায় হয়েছে। আপনাদের জেনে ভালো লাগবে যে তার 2 ছেলে, তার ফ্যামিলি মেম্বার্স, তারা আজকে আমাদের এই মঞ্চে যোগদান করেছেন। তিনি হচ্ছেন নাটা মল্লিক। নাটা মল্লিক বাবু আজকে নাটা মল্লিক আমি পরে আসবো, কিন্তু একটা জিনিস বলে দিই আপনাদের, যেটা হচ্ছে অনার কিলিং, এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর। তবে আইনের দ্বারস্থ হচ্ছেন এরা, আমি শোনাচ্ছি পরবর্তী এপিসোডে, শুনুন
এরা কি কি করছে এবং মামলাটি পুনর্বিচারের জন্য কি কিভাবে এগোচ্ছে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।